আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব 17। লেখিকা সালমা চৌধুরী। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে। দরজা খোলাই ছিল, তারপরও উনি ঢুকলেন না। কণ্ঠ উঁচু করে বললেন, আসবো? মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল, আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই। আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল, তুই এত কিউট কেন মেঘ? আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো। বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লাল বর্ণে হয়ে আছে। আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে। আবির ঠোঁট কামড়ে বলল, তোর এই ডাগর ডাগর চোখের চাহনি আমায় বারবার আহত করে। অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে। তোর আকৃতিম হাসি আমার সারাদিনের ক্লান্তি নির্বাণ করে। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবিরের দিকে। মুখ ফুসকে বলে উঠল, আপনি আমায় ভালোবাসেন আবির ভাই? আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু না বলেই চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডাকছে, আবির ভাই। আবির ফিরেও তাকাচ্ছে না। পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসলো বিছানায়। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই। বারান্দায় লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে রইল দরজার পানে। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে ঝাপটে পড়ছে। কয়েক মুহূর্ত লাগলো মেঘের বুঝতে যে এটা একটা স্বপ্ন ছিল। মেঘ দীর্ঘশ্বাস ফেলল। দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভেসে আসছে। মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখলো। ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। মেঘ ফোন থেকে আবির ভাইয়ের নামে সেভ করা ফাইলটা বের করে আবির ভাইয়ের ছবিগুলো দেখতে থাকলো। কিন্তু মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটাই ঘুরছে। মেঘ বিড়বিড় করে বলল, স্বপ্নেও ভালোবাসি বললেন না? হিটলার তো হিটলারই। নামাজ পড়তে বসেছে মেঘ। ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পড়ার থেকেও মাথায় দুষ্টুমি ঘুরছে বেশি। তারপরও জোর করে 1 থেকে 2 ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতো। আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে। তা দেখতে মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোর রাতের স্বপ্নের কথা। ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদমস্তক। একটা কালো শার্ট, হাত তার কনুই পর্যন্ত ওঠানো, হাতে একটা ব্লেজার, প্যান্টটাও একই রঙের, চোখে কালো সানগ্লাস। ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে। দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে। মেঘ তখনও অনুভূতির ন্যায় চেয়ে আছে আবির ভাইয়ের পানে আর গুনগুন করে গান গাইছে। আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গুটালো, কিন্তু মেঘের হুঁশ নেই। আবির গলা খাঁকানি দিয়ে বলল, কি হয়েছে তোর? মেঘ একটু নড়ে চড়ে উঠল। গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, ব্লেজার পরলে আপনাকে কেমন লাগবে সেটাই ভাবছি। আবির পুনরায় সানগ্লাস চোখে দিয়ে কনুই পর্যন্ত তুলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল। মেঘ উচ্চস্বরে বলে উঠল, মাশাআল্লাহ, কারোর নজর না লেগে যায়। আকস্মাৎ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায়। আবির ভ্রু কুঁচকে চাইল। মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠ আঙুলে হালকা করে কামড়ে দেয়। আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদশীর কাণ্ড দেখছে। 1 সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে। নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেই রাগ করছে। আবির ভাই কিভাবে রিয়াক্ট করবে আল্লাহ জানেন। মনে মনে ভীর চোখে অষ্টাদশী দেখছে। আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, সুন্দর লাগলেই বুঝি ছেলেদের আঙুলে কামড় দিস তুই? মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে, সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডানে বামে। অভিমানী স্বরে বলে ওঠে, মিম ছাড়া কারোর আঙুলে কামড় দেই না। আবির কিছু বলার আগে হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন। একগাল হেসে বললেন, কি ব্যাপার, 2 ভাই বোন আজ গল্প করছে নাকি? আবিরকে দেখে পুনরায় বললেন, মাশাআল্লাহ, তোকে খুব ভালো লাগছে। ততক্ষণ আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে। ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন, মাশাআল্লাহ আবির, তোকে তো অনেক সুন্দর লাগছে। এতদিনে তোকে সিইও মনে হচ্ছে। তোর লুকেই আজকের মিটিং জমে যাবে। আলী আহমেদ খানও ছোট করে বললেন, মাশাআল্লাহ। মোজাম্মেল খান চেয়ারে বসতে বসতে বললেন, ভাইজান, আবিরকে বলা দরকার না কথাটা।
আবিরকে কথাটা বলা দরকার না? আলী আহমেদ খান 1 সেকেন্ড থেমে গিয়ে উঠলেন। ও হ্যাঁ, আমার তো মনেই ছিল না। আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে? আলী আহমেদ খান সহসা বললেন, তোকে একটু রাজশাহী যেতে হবে 4 থেকে 5 দিনের জন্য। আবির 2 আঙুল দিয়ে কপালে আলতো করে ছুঁয়ে সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে। মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল, তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পানে, আর মনে মনে বলছে, প্লিজ আবির ভাই, আপনি যাবেন না প্লিজ। আবির বাবার দিকে এক নজর তাকালো, তারপর মাথা নিচু করে বলল, আমি এখন কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান আকস্মাক বলে উঠলেন, কেন? আবির মনে মনে বলল, আমি দূরে গেলে কারোর খাওয়া বন্ধ হয়ে যায়, রাতে ঘুম হারাম হয়ে যায়। সহসা গলা খাঁকানি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল, আমার অফিসে কাজ আছে, 1 সপ্তাহ পর অফিস শুরু হবে। এই অবস্থায় সবকিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না। মোজাম্মেল খান এবার আলী আহমেদ খানের দিকে চেয়ে বললেন, তাহলে কি আমিই যাব ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল, কাউকে যেতে হবে না, আমার পরিচিত লোক আছে, আমি এখান থেকেই কাজ করাতে পারবো। তারপরে যদি সমস্যা হয় তখন তোমাদেরকে আমি জানাবো, তবে আগামী 2-3 মাস আমি কোথাও যাব না, এটা বলে রাখলাম। চট্টগ্রাম কাজ মোটামুটি শেষ করে আসছি, সিলেটে কাজও কাকামণি শেষ করে আসছে, রাজশাহীটা আমি দেখছি, তোমাদের যেতে হবে না। মেঘ নিঃশব্দে হাসছে, সবাই চুপচাপ খাবার খাচ্ছে। আবির খাবার শেষ করে উঠে যাবে, তখন ইকবাল খান ডেকে উঠল, আবির বাহিরে বৃষ্টি, বাইক নিয়ে বের হইস না, আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব, একটু বস। আবিরও বাধ্য ছেলের মতো সোফায় বসে রইল। তারপরই ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন। সারাদিনই বৃষ্টি হয়েছে আজ। মেঘের কোচিং টিউশন কিছুই নেই, রুমে বসে সারাদিন বেলায় পড়াশোনা করেছে। বিকালে বৃষ্টি কমে এক চিলতে রোদে বেরিয়েছিল আকাশে। মেঘের আর পড়তে ইচ্ছে করছে না, তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল, কিন্তু সবাই ঘুমাচ্ছে, তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না। হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না। সেই যে রাতের বেলা আবির ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল, তাও আবার ছাদের দরজা পর্যন্ত। তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ স্কুল কলেজে পড়ার সময় প্রতিদিন বিকেল বেলা ছাদে যেত। ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা। তবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলে গিয়েছে। টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত, আর সন্ধ্যার পর ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই। সেই থেকে গাছের যত্ন ছেড়ে দিয়েছে, গাছেরাও অযত্ন অবহেলায় মরে গিয়েছে। তখন থেকে মেঘ আর ছাদে যায় না। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে। ছাদের গেট খুলতেই চোখ ছানা বড়া হয়ে গেল অষ্টাদশীর। ছাদের যতটা অংশ চোখে পড়েছে পুনরায় গাছে ভর্তি। মেঘ পা বাড়ালো ছাদের দিকে। সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাতে 3 সারি গাছের টব রাখা। এক কর্নারে শুধু ফলের গাছ, বাকি সবরা ফুল গাছ ভরা। নয়নতারা, বেশ কয়েক রঙের গোলাপের গাছ, পর্তুলিকার গাছ, তবে বিকেল বেলাতে ফুল নেই। কাঠগোলাপের গাছ, জিনিয়া, অপরাজিতা, রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের, যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ নিজেকে নিয়ে প্রশ্ন করছে, এত গাছ কে আনলো? তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না, তাহলে কি আবির ভাই? সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল। ছাদ ভর্তি এত গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে। সবটা ছাদ ঘুরে দেখলো। সারাদিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না। 20 থেকে 30টা ছবিও তুলেছে ফুলের আর গাছের। ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে। গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পেরে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে। এতদিন পর নিজের বাড়ির ছাদে এত এত ফুল গাছ আর ফুলের সমাহার দেখে আবেশিত হয়ে পড়েছে মেঘ। এদিকে আবির করিডোরে দিয়ে নিজের রুমের দিকে আসছিল। আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানেই। এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে। আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই। হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ। নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে। সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ। আবির ভাইয়ের তপ্ত দৃষ্টি দেখেই মাথা নুইয়ে ফেলে পুনরায়। আবির বাহু চেপে ধরে, দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে, ফুল ছেড়েছিস কেন? মেঘ ঢুক গিলে মৃদু কণ্ঠে বলল, সরি। আবির পুনরায় কণ্ঠে শুধালো, সরিটা আমায় না বলে গাছকে বলিস? মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রোদ্বয়। আবির মেঘের বাহু ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয়। আবির পুনরায় নিরেট কণ্ঠে ডেকে উঠল, শোন। মেঘ ওইখানে দাঁড়িয়ে পড়েছে।
কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল, জি। আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস, এগুলো তোরই। মেঘ এবার বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আবিরের দিকে, নিষ্পলকতার দৃষ্টি, চোখ টলমল করছে পূর্বের জমা পানিতে, অধর সরে আছে কিছুটা দূরে। কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো, আমার? আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন, হ্যাঁ, তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ, তাই এনে দিলাম। এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর। আর হ্যাঁ, গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না যেন। মেঘ বহির্ভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখের মুখে। দুফোঁটা অশ্রুই দাগ হয়ে গিয়েছে, সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে, গালের মাঝে একটা গাঢ় কালো রক্তের তিল জ্বলজ্বল করছে। আবিরের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করলো মেঘ, কোমল কণ্ঠে বলল, থ্যাংক ইউ আবির ভাই। আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করলো, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল, একটু পর আবার বের হব। অষ্টাদশী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে, কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শুধালো, গত রাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, লাগবে না, তুই রুমে যা। মেঘও আর কথা বাড়ালো না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবি দেখছিল মেঘ, সেখানে থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে, স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে, কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল। বন্যা কল দিচ্ছে, তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। বন্যা, আসসালামু আলাইকুম। মেঘ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? বন্যা, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? মেঘ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ওই তোকে এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল, আবির ভাই। কি? আবির ভাইয়া? আটকে ওঠে বন্যা। মেঘ পুনরায় বলে ওঠে, হ্যাঁ, কবে আনছেন জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যায় না অনেক দিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ, ছাদের পরিবেশ পুরোটাই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলছেন এগুলো নাকি আমার। বন্যা উদ্বেলিত ভঙ্গিতে বলল, বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন। মেয়ে খুশি মনে বলল, তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবো নে। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে, বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততায় কাটছে সকালের সময়। বর্ষাকাল থাকায় হঠাৎ বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডোরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরেই জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে একবার তাকায়, চোখ পড়ে সোফায় বসে আবির ভাইয়ের দিকে। এক হাতে কফি কাপ নিয়ে কফি খাচ্ছে, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয়, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে, কিন্তু মেঘের নূপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে, আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়েকে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যেই জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30টার কাছাকাছি বেজে গিয়েছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত পড়ানো শেষ করে বের হতে যাবে। মেঘও তখন পিছন পিছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য। জান্নাত দরজার কাছাকাছি যেতে আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে? কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনের তারই ছবি ছিল? এই পর্যন্তই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 17।
পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।